ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদেরকে বলেছিলাম যে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস এবং বই থেকে যে এমসিকিউ, তারপরে কিন্তু এমসিকিউ পাওয়ার পয়েন্টে আলোচনা হবে। সেই অনুযায়ী দুটো চ্যাপ্টার এমসিকিউ পাওয়ার পয়েন্টে আলোচনা হয়ে গেছে। আজকে জলবায়ু অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের পাওয়ার পয়েন্টে আলোচনা করা হবে। এই পাওয়ার পয়েন্টে আলোচনার সুবিধা এটাই, একদম প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী, অর্থাৎ তোমাদের যেরকমভাবে প্রশ্ন থাকবে, সমস্ত ধরনের প্রশ্ন যেরকম থাকবে সেটা থাকবে, প্লাস প্রশ্ন এবং অপশন আসবে। উত্তর একটুখানি পরে আসছে, ফলে তুমি দেখে মিলিয়ে নিতে পারো তোমার উত্তরটা ঠিক হচ্ছে কিনা, ফলে নিজেদের পরীক্ষা নিজেরাই দিয়ে নিতে পারবে। এখানে দেখো 25টি নির্বাচিত এমসিকিউ, তার মধ্যে প্রথমেই আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। একের দাগে সর্বোচ্চ স্তরের মেঘের নাম হলো স্ট্র্যাটাস, কিউমুলাস, সিরোস্ট্র্যাটাস, সিরাস। সর্বোচ্চ স্তরের মেঘ হচ্ছে সিরোস্ট্র্যাটাস মেঘ। এরপরে দেখে নেব 2 নম্বরের প্রশ্ন। বজ্রপাত যুক্ত বৃষ্টিপাত ঘটে যে মেঘ থেকে, সিরাস না কিউমুলাস না কিউমুলোনিম্বাস না সবকটি থেকে। এখানে সঠিক উত্তর তুমি ভেবে নাও, সঠিক উত্তর হবে কিউমুলোনিম্বাস। 3 দাগে মেঘের উচ্চতা পরিমাপ করা হয় সার্চ লাইটের আলো ফেলে, বেলুন পাঠিয়ে, দুটি না কোনোটিই নয়। এখানে তুমি ভেবে নেবে, এখানে সঠিক উত্তর হচ্ছে দুটোই, অর্থাৎ এ বি দুটোই। এরপরে চলে যাব 4 দাগের প্রশ্নে। নিম্নে যে ধরনের মেঘ পরিষ্কার আকাশের বৈশিষ্ট্য নয়, কোনটি বৈশিষ্ট্য নয় এটি ভালো করে দেখবে। পরিষ্কার আকাশের বৈশিষ্ট্য কিন্তু বাকি তিনটি। অল্টো স্ট্র্যাটাসের পরিষ্কার আকাশের বৈশিষ্ট্য নয়। 5 দাগে তুষারপত্র বা তুষার গুটির অপর নাম। তুষার গুটির অপর নাম তুমি ভেবে নাও, আমি বলছি গ্রাউপেন, তুমি মিলিয়ে নাও। 6 দাগে তুষার ও বৃষ্টির মিশ্রিত রূপ হলো। 4টে অপশন আছে, আমি আর বলছি না, তোমরা দেখতে পাচ্ছ। অপশনটা তোমরা ভাবো, আমি বলে দিচ্ছি স্লিট, তুমি মিলিয়ে দেখে নিবে। 7 দাগে কোন মেঘযুক্ত আকাশকে ম্যাকারেল আকাশ বলে? খুব গুরুত্বপূর্ণ। এখানে সঠিক উত্তর তুমি ভাবার সময় পাবে, পজ করে নিবে, সিরো কিউমুলাস, ম্যাকারেল আকাশ। 8 কোন মেঘে অবিরাম বৃষ্টিপাত হয়? সব সময় বৃষ্টিপাত হতে থাকে যখন মেঘটা আকাশে থাকে, সেটা হচ্ছে নিম্বোস্ট্র্যাটাস। পরে 9 দাগে কে প্রথম উল্লেখ করেন যে তরল জলবিন্দুর তুলনায় বরফকণার ঘনত্ব ও সংখ্যা কম হলেই তবেই অধঃক্ষেপণের সম্ভাবনা সৃষ্টি হয়? এখানে তোমরা দেখতে পাচ্ছ আবহবিদ 4 জনের নাম আছে, তুমি সঠিক উত্তরটা ভেবে নাও, আমি বলে দিচ্ছি বার্জেরন, 1935 সালে। দেখো মিলিয়ে নাও তোমার উত্তরটা সঠিক হয়েছে কিনা, তুমি কতগুলো সঠিক পাচ্ছ সেই অনুযায়ী তুমি নিজের কত নম্বর পেলে, অর্থাৎ নিজের পরীক্ষা নিজেই দিয়ে নিতে পারবে। কে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে বরফের কেলাস এবং অতিশীতল জলকণা উভয়ই আসলে মেঘের মধ্যস্থিত বরফ কেলাসের বর্ধিত বৃদ্ধি? কে বলেন এই কথা? এই কথা বলেন ফিন্ডিসান। ফিন্ডিসান 1938 সালে। 11 তারিখ বরফ কেলাস তত্ত্বটি নিচের কোন নামে পরিচিত? ফিন্ডিসান তত্ত্ব, বার্জেরন ফিন্ডিসান তত্ত্ব, ওয়েগনার বার্জেরন ফিন্ডিসান তত্ত্ব না বার্জেরন তত্ত্ব? সঠিক উত্তর হচ্ছে ফিন্ডিসান তত্ত্ব। তাহলে বুঝতেই পারছো, অপশনগুলো আসার পরে তুমি কিন্তু সময় পাচ্ছ। সংঘর্ষ সম্মিলন তত্ত্বের প্রবক্তাকে ইজি বোয়েন। 13 দাগে পতনশীল বস্তুকণার গতিতত্ত্বের প্রবক্তাকে? তোমরা যদি না জেনে থাকো বারে বারে পড়বে, ইরভিং ল্যাংমুইর পতনশীল বস্তুকণার গতিতত্ত্বের প্রবক্তা। দেখেছো সঠিক উত্তর। এরপরে আমরা এমসিকিউ এর পরে চলে যাচ্ছি শূন্যস্থান পূরণ। শীতল ভূমিভাগের সংস্পর্শজনিত ঘনীভবনকে ড্যাশ জনিত ঘনীভবন বলে? কি বলে? প্রতিফলন না পরিচলন না বিকিরণ না অ্যাডভেকশন? অ্যাডভেকশন। 15 দাগে জলাশয়ের উপর জমে থাকা কুয়াশাকে কি বলে? কুহেলিকা না তুহিন না স্লিট না মিস্ট? বলে মিস্ট। 16 দাগে ধোঁয়াশা ও হেজ মিলিত হলে তাকে কি বলে? ধোঁয়াশা এবং হেজের মিলিত রূপ হচ্ছে স্মেজ। দেখো সঠিক উত্তর মিলিয়ে নাও, তোমারটাও দেখে নাও ঠিক হয়েছে কিনা। এরপরে ঠিক ভুল নির্বাচন একটু তোমাদের জন্য জটিল। শহরাঞ্চলে ধোঁয়াশা দেখা যায়, হ্যাঁ এটা সঠিক। অতি শীতল জলকণাযুক্ত কুয়াশাকে তুহিন বলে, হ্যাঁ এটাও সঠিক। এরপরে তুহিন ধোঁয়া নদীতে দেখা যায় না, এটিও ভুল।
বিকিরণজাত কুয়াশা সমুদ্রে সৃষ্টি হয়, এটিও ভুল। তাহলে অপশনগুলি এভাবে থাকবে, 1 2 সঠিক, 3 4 ভুল, 1 2 3 সঠিক, 4 ভুল, সবগুলি সঠিক, সবগুলি ভুল। আমি বলে দিয়েছি 1 2 সঠিক, 3 4 ভুল। এবার মিলিয়ে দেখে নেব। তাহলে এ হচ্ছে সঠিক উত্তর, এতে তোমাদের গোল দিয়ে ভরাট করতে হবে। এরপরে চলে যাব 18 দাগে। এই যে হালকা কুয়াশা, মাঝারি কুয়াশা, ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা, এর কোনটার সাথে কোনটা মিলছে সেরকম করে কিন্তু এলোমেলো সাজানো আছে তিনটি, একটি আছে সঠিক সাজানো, অর্থাৎ কত দূর পর্যন্ত দৃশ্যমানতা। এখানে এ হালকা কুয়াশা, তার দৃশ্যমানতা হচ্ছে 1000 মিটার পর্যন্ত। এরপরে বি মাঝারি কুয়াশা, তার দৃশ্যমানতা 550 থেকে 1000 মিটার পর্যন্ত। এরপরে সি অর্থাৎ ঘন কুয়াশা, তার যে দৃশ্যমানতা সেটা হচ্ছে 300 মিটার থেকে 550 মিটার পর্যন্ত। এরপরে অতি ঘন কুয়াশা, একদম কাছের জিনিসও দেখা যাচ্ছে না, সেটা 300 মিটারের কম দূরত্বে দৃশ্যমানতা আর থাকে না, মানে 300 মিটার পর্যন্তই দেখা যাবে, 300 মিটারেরও নিচে, তারপরে আর কিছু দেখা যাবে না, অতি ঘন। আমি মিলিয়ে বলে দিয়েছি তোমাদেরকে, এর সাথে 2, বি এর সাথে 3, সি এর সাথে 4, ডি এর সাথে 1, তাই সঠিক উত্তর এ। এরপরে চলে যাব আরেকটি স্তম্ভ মিলানো, সিরাস, সিরোস্ট্র্যাটাস, সিরোকিউমুলাস, অল্টোকিউমুলাস। এখানে সিপ ক্লাউড, ম্যাকারেল আকাশ, অশ্বিনীপুচ্ছ মেঘ, বলয় মেঘ। সঠিকভাবে মিলালে এর সাথে 3 অর্থাৎ সিরাস যাবে অশ্বিনীপুচ্ছ মেঘ, বি এর সাথে 4 অর্থাৎ সিরোস্ট্র্যাটাস হচ্ছে বলয় মেঘ, সি এর সাথে 2 সিরোকিউমুলাস সিপ ক্লাউড, সিরোকিউমুলাস ম্যাকারেল আকাশ, 2 এর দাগ যেটা বললাম। এরপরে অল্টোকিউমুলাস যাবে, যেটা পড়ে রইল 3 অশ্বিনীপুচ্ছ মেঘ। দেখো সাজানো আছে, এইভাবে সাজিয়ে নিলে সঠিক উত্তর যেটি সেটি বি এরটি, এ এর সাথে 3, বি এর সাথে 4, সি এর সাথে 2, ডি এর সাথে 1। 20 দাগে এখানে কালক্রম অনুসারে সাজাতে হবে। ফিন্ডিসান, বার্জেনার, ওয়েগনার এবং না, এই তিনজনেরই নাম আছে। তো পরপর বরফ কেলাস তত্ত্ব যে দিয়েছেন সেই বিবর্তন কালকে যদি সময় অনুসারে সাজায়, তাহলে ওয়েগনার, তারপরে বার্জেরান, তারপরে ফিন্ডিসান, অর্থাৎ সি হচ্ছে সঠিক উত্তর। 21 দাগে দেখো আবার তোমাদেরকে ক্রমানুযায়ী সাজাতে হবে। কঠিন অধক্ষেপণগুলিকে ছোট থেকে বড় অনুসারে সাজালে প্রথমে ছোট হচ্ছে তুষারদানা, তারপরে তুষারপত্র, তারপরে বরফপত্র, তারপরে শিলাবৃষ্টি, অর্থাৎ এ হচ্ছে সঠিক উত্তর। এরপরে চলে যাব চিত্রভিত্তিক প্রশ্নে। এখানে দেখো নিচের চিত্রে অনুবাত ঢালের শুষ্ক বাতাস কি রকমের হবে? শুষ্ক ভারী, না আর্দ্র ভারী, না হালকা, না শুষ্ক ও হালকা? হবে শুষ্ক ও ভারী। অনুবাত ঢাল, প্রতিবাত ঢালে বৃষ্টিপাত ঘটানোর পরে যখন অনুবাত ঢালে নামছে তখন সেই বাতাস তো অলরেডি বৃষ্টিপাত ঘটিয়ে দিয়েছে, শুকনো, এবং তাতে জলীয় বাষ্প কমে যাচ্ছে, জলীয় বাষ্পপূর্ণ বাতাস হালকা হয়, ফলে যখন নিচের দিকে নামছে জলীয় বাষ্প থাকছে না, বাতাস ভারী, শুষ্ক ও ভারী। চলে যাবো 23 দাগে, আরেকটি ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক প্রশ্ন। এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, চিহ্নিত অংশের সঠিক প্রক্রিয়াটি হলো, চিহ্নিত অংশ এইখানে দেয়া আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, সেখানে সঠিক উত্তর কি হবে? জলীয় বাষ্প মেঘ বাষ্পীভবন প্রক্রিয়া, এখানে জল বৃষ্টি গলনীকরণ প্রক্রিয়া, বরফ তুষার থেকে জলীয় বাষ্প মেঘ, এটার প্রক্রিয়াটা হচ্ছে ঊর্ধ্বপাতন। দেখে নাও সঠিক উত্তর, হ্যাঁ। এরপরে চলে যাব পরে কেস কোড ভিত্তিক প্রশ্নে, একটি প্যারাগ্রাফ দেওয়া থাকবে। নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত সব থেকে বেশি হয়, নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি থাকে, তাই বাষ্পীভবনের সুবিধা হয়। প্রশ্নটি দেখে নাও, নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি বৃষ্টিপাত ঘটে, আমরা সবাই জানি নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত ঘটে, এই যেখানে জলীয় বাষ্প উপরে উঠে গিয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে তাকে পরিচালন বৃষ্টিপাত বলে। লাস্ট প্রশ্ন 25 দাগে আরেকটি প্যারাগ্রাফ দেওয়া আছে, ভূপৃষ্ঠের জল বাষ্পীভবনের মাধ্যমে জলীয় বাষ্পে রূপান্তরিত হয়ে বায়ুমণ্ডলে অবস্থান করে, শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে জলীয় বাষ্পের পরিমাণ কমতে থাকে। 25 দাগে যে প্রশ্নটি আছে, উষ্ণতা বৃদ্ধি পেলে বাষ্পীভবনের পরিমাণ কি হবে? আমরা জানি উষ্ণতা বাড়লে সবসময় আমরা গ্রীষ্মকালে জামা কাপড় মেললে বা পুকুরে দেখি জল শুকিয়ে যাচ্ছে, তার মানে কি উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, বাষ্পীভবন বেশি হতে থাকবে, তাহলে বাষ্পীভবনের পরিমাণ কি হবে? বৃদ্ধি পায়। তাহলে এই ছিল সমস্ত প্রশ্ন। এতে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের কতটা সুবিধা হচ্ছে, তোমরা তোমাদের উত্তরটা সঠিক জানো কিনা সেটা জানতে পারছো, সঙ্গে মিলিয়ে নিতে পারছো তোমাদের ভুল হলে।
তারপরে তো আমি ব্যাখ্যা করে তোমাদেরকে জানান দিয়েই দিচ্ছি কেন এই উত্তরটা হচ্ছে। তাই বলবো এভাবে প্রত্যেকটা ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। গুরুত্বপূর্ণ এই তথ্যটা বন্ধুদের মাঝে অবশ্যই দিয়ে দিও যে এই চ্যানেল থেকে কিন্তু জিওগ্রাফির সমস্ত ক্লাস, এছাড়া এডুকেশনের যা যা আপডেট আছে সমস্ত কিছুই দেওয়া হয়ে থাকে। যারা একটা লাইক করে দিও, নিচে হাইপ দেখালে হাইপ পয়েন্টটাও যুক্ত করে দিও।